আসসালামু আলাইকুম, আমি নাহিদ ভাইয়া। আজকে আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম কোষ ও এর গঠন। এই অধ্যায়ে আমাদের আজকে তৃতীয় লেকচার। এই লেকচারে আমরা জানব কোষ প্রাচীর সম্পর্কে। আমরা জানি কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। তার মানে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবেই, এটাই নিয়ম। আমাদের মনে রাখতে হবে হলো বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষ প্রাচীর আবিষ্কার করেন। এই যে কোষ প্রাচীর, এটা সংজ্ঞা পরীক্ষায় ক নম্বর আসতে পারে। কোষ প্রাচীর হলো কোষের একটি উদ্ভিদ কোষের চারিপাশে জড় ও শক্ত যে প্রাচীর কোষের কাঠামো প্রদান, দৃঢ়তা প্রদান ও বাইরের হাতে রক্ষা করে, তাকে আমরা বলি কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর আছে, এটি যদি ছত্রাকের হয় তাহলে কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ও যদি এটি ব্যাকটেরিয়া হয় তাহলে হবে প্রোটিন ও লিপিড নির্মিত। তবে মেডিকেল পরীক্ষা 15-16 কোশ্চিন ছিল কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম কি। এটা কিন্তু প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড ছিল না, এখানে ছিল হলো পেপটিডোগ্লাইকন। তাহলে আমরা এই যে যা বললাম একটু এগুলো মনে রাখার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের পড়তে হবে হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর আমাদের বিজ্ঞানী ফার্স্টে আমাদের মনে রাখতে হবে রবার্ট হুক 1665 সালে আবিষ্কার করেন। তাহলে আমাদের বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষ প্রাচীর আবিষ্কার করেন। এইটা আমরা মনে রাখবো। দেন এটি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। এই যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীর সংজ্ঞাটা আমরা পড়বো ক নম্বরের জন্য। সবাই একটু দেখার চেষ্টা করি কোষ প্রাচীর সংজ্ঞা। তাহলে উদ্ভিদ কোষের চারিপাশে, উদ্ভিদ কোষের চারিপাশে জড় ও শক্ত প্রাচীরকে, উদ্ভিদ কোষের চারিপাশে জড় ও শক্ত প্রাচীরকে বলা হয় কোষ প্রাচীর। প্রাচীরকে বলা হয় কোষ প্রাচীর। তাহলে আমরা একটু এটা মনে রাখবো। এই যে কোষ প্রাচীর, কাজের মধ্যে যে অংশগুলো আছে এগুলো আমরা যদি সংজ্ঞায় চাই দিতে পারবো। ওকে, এখন আমরা যদি বলি ছত্রাকের কোষ প্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীর আছে হলো কাইটিন নির্মিত। কি নির্মিত? কাইটিন নির্মিত হবে। দেন আমরা যদি বলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আছে ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের পাবে হলো প্রোটিন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আছে প্রোটিন, আছে হলো লিপিড ও পলিস্যাকারাইড নির্মিত। পলিস্যাকারাইড। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান নাম কি। প্রধান উপাদান যদি আমরা বলি, একটু সবাই মনে রাখবো, প্রধান উপাদান হলো পেপটিডোগ্লাইকন। পেপটিডোগ্লাইকন, এই যে পেপটিডোগ্লাইকন আমরা বললাম, এটা আমাদের মেডিকেল পরীক্ষার কোশ্চিন ছিল এবং পরীক্ষা এটা আসতে পারে। এখন আমরা একটি কোষ প্রাচীরে যদি আমরা দেখি যে আমাদের একটি কোষ প্রাচীরের
ভৌত গঠন, তাহলে আমাদের দেখতে হবে কোষপ্রাচীর কি আছে, ভৌত গঠন এর তিনটি অংশ। ভৌত গঠনের অংশ কয়টি? তিনটি। এই যে তিনটা অংশ রয়েছে, এই তিনটা অংশকে আমরা মোট আমরা দেখি প্রথমে কি আছে। এই তিনটা অংশের মধ্যে প্রথমে আছে মধ্য পদ্মা, তারপর রয়েছে হলো প্রাথমিক প্রাচীর, ও এখানে আমাদের রয়েছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর, গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। এই তিনটা অংশ রয়েছে, একটি হলো আমাদের উদ্ভিদ কোষে। তাহলে এই তিনটা প্রাচীরের ক্ষেত্রে আমরা আগে চিত্রটা বোঝার চেষ্টা করব, কারণ কোষ প্রাচীরের ভৌত গঠন এটি গ নম্বরে আসতে পারে। আমাদের চিত্র বুঝলে আমাদের বর্ণনাটা বুঝতে সুবিধা হবে। ওকে, সবাই চলে আসো। ভৌত গঠন, আমরা পাশাপাশি কোষকে পৃথক করার জন্য মাঝখানে একটা পর্দা দিব। এই পর্দার নাম কি? এই পর্দার নাম মধ্য পর্দা। তাহলে এই যে এই পর্দার নাম হলো মধ্য পর্দা। তাহলে পাশাপাশি কোষকে পৃথক করার জন্য প্রথম যে পর্দা আছে, এই পর্দার নাম কি? মধ্য পর্দা। তারপরে আমাদের মনে রাখতে হবে এই যে মধ্য পর্দা আছে, মধ্য পর্দার পৃষ্ঠে একটি আবরণ আছে, আমরা দিয়ে দিলাম এখানে একটা আবরণ, দেন এখানে একটা আবরণ দিলাম আমরা। এই যে আবরণটা আছে, এই আবরণটার নাম হলো প্রাথমিক প্রাচীর। তাহলে এটার নাম হলো প্রাথমিক প্রাচীর। তাহলে এই প্রাথমিক প্রাচীর এই পাশের কোষের জন্য আছে একটা, এই পাশের কোষের জন্য আছে একটা। তাহলে মধ্যপর্দার এক স্তর, কিন্তু মধ্যপর্দা অখণ্ডিত। কিন্তু প্রাথমিক প্রাচীর এটি একটি স্তর, কিন্তু এটা হবে কি বলতো? খণ্ডিত। আমাদের এই কথাটা মনে রাখতে হবে। ওকে, এবার আমরা যদি বলি এর পৃষ্ঠেও একটা আবরণ আছে, আমরা সেই আবরণটা দেখাবো। এই পৃষ্ঠে একটা আরো তিনটা স্তরযুক্ত আবরণ তৈরি হবে। এই যে স্তর আবরণ, তাহলে এই যে আবরণটা আছে, এই তিনটা স্তর দেখাবো। এটার নাম হলো গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। ওকে, তাহলে এই যে দেখো, সবাই এ পাশেও দিবা, এ পাশেও দিবা। এই যে পাশে আছে তিনটা স্তর, দেন এই যে স্তর তিনটা আছে। হ্যাঁ, আমরা তাহলে এখানে যে আমরা একটু হালকা হলো যে অংশ দেখা যাচ্ছে, এটার নাম হলো প্রাথমিক প্রাচীর। কি নাম? প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, দেন এখানে আমাদের লাস্টে যেটা আছে, এই যে এটা, এর নাম হলো কি বলতো? আমাদের তাহলে এই যে পাশাপাশি কোষকে পৃথক করার জন্য প্রথম একটি পর্দা আমরা দিয়েছি, এর নাম হলো মধ্য পর্দা। এটি এক স্তর অখণ্ডিত। দেন মধ্য পর্দার পৃষ্ঠে যে একটা স্তর তৈরি হয়েছে, ওই পাশে আছে, এই পাশে আছে, তার নাম প্রাথমিক প্রাচীর। এবং এটি খণ্ডিত হয়, মানে জায়গায় জায়গায় আছে, জায়গায় জায়গায় নেই। দেন তারপরে আমাদের আছে আরো তিনটা স্তর, যার নাম হলো কি বলতো? গৌণ প্রাচীর। এবং এটি শুধুমাত্র স্থির টিস্যু কোষেই পাওয়া যায়। ওকে, আমরা এগুলো একটু মনে রাখবো। দেন ধরে নাও এখানে একটা বিষয় আছে, এইখানে দেখো, যেখানে শুধুমাত্র মধ্যপর্দা আছে, কোনো প্রাথমিক প্রাচীরও নেই, কোনো গৌণ প্রাচীরও নাই। তাহলে এই যে এই অংশটা আছে, এমন অংশকে আমরা যদি বলি, এইটাকে আমরা বলি পিট, এটাকে আমরা বলি পিট পেয়ার, এটাকে বলা হয় পিট পেয়ার, বা এটাকে বলা হয় কূপ এলাকা, কূপ এলাকা। ঠিক আছে, পিট পেয়ার বা কূপ এলাকা। দেন এই জায়গাতে আমাদের দেখো, এখানে আমাদের যেটা আছে, এখানে দেখো, এটাকে বলা হয় পিট মেমব্রেন, পিট মেমব্রেন। ঠিক আছে, তাহলে এখানে রয়েছে কূপ এলাকা এবং পিট মেমব্রেন। তো এখন দেখো, আমরা এখানে ভৌত গঠন আমরা বর্ণনা লিখে দিব।
যদি আমরা মনে করি যে ভৌত গঠনের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় কি আছে, তিনটা বিষয় আমাদের এমসিকিউতে আসে বা আমাদের লিখিত পরীক্ষায় ক নম্বর আসতে পারে। একটি হলো পিট পেয়ার, পিট মেমব্রেন এবং প্লাজমোডেসমাটা। এখন আমরা এই তিনটা সংজ্ঞা দেখানোর পরে আমরা ভৌত গঠনটা লিখে দিব। ওকে, তাহলে আমাদের প্রথমে এখানে আমাদের লিখতে হবে, এক নম্বরে আমরা যদি বলি যে এখানে আমরা পড়াবো হলো, আমাদের পড়াতে হবে পিট পিট পেয়ার, ঠিক আছে, পিট পেয়ার। এই যে পিট পেয়ার যাকে বলা হয় কূপ এলাকা, পিট মানে জাস্ট কূপ হবে, তাহলে এই যে পিট হলো কূপ। এখন দেখো আমরা যদি বলি যে কোষ প্রাচীরের যেই স্থানে শুধুমাত্র মধ্যপথ আছে, কোনো প্রাথমিক প্রাচীরও নেই, কোনো গৌণ প্রাচীরও নেই, তাহলে কোষ প্রাচীর যেই স্থানে শুধুমাত্র মধ্যপথ থাকে, কোনো প্রাথমিক প্রাচীরও নেই, গৌণ প্রাচীরও নেই, এমন মুখোমুখি জোড়া কূপকে বলা হয় পিট পেয়ার। ওকে, তাহলে আমরা বলতে পারি কোষ প্রাচীর যে স্থানে কোষ প্রাচীরের যে স্থানে তাহলে দেখো আমাদের পিট পেয়ার আছে, এখানে পিট পেয়ার, তাহলে আমরা বলি কোষ প্রাচীর যে স্থানে কোষ প্রাচীরের যে স্থানে শুধুমাত্র কোষ প্রাচীর যে স্থানে শুধুমাত্র কি আছে, মধ্যপথ থাকে, মধ্য পদ্মা থাকে, কিন্তু কোনো প্রাথমিক বা প্রাথমিক ও গৌণ প্রাচীর নেই। প্রাথমিক বা কি নেই? প্রাথমিক ও গৌণ প্রাচীর নেই। প্রাথমিক ও গৌণ প্রাচীর নেই এমন মুখোমুখি কূপ জোড়াকে এমন মুখোমুখি কূপ জোড়াকে বলা হয় পিট পেয়ার, বলা হয় পিট পেয়ার। তাহলে আমাদের মনে রাখতে হবে পিট পেয়ার কি, কোষ প্রাচীর যে স্থানে শুধুমাত্র মধ্যপথ থাকে, কিন্তু কোনো প্রাথমিক প্রাচীর নেই, কোনো গৌণ প্রাচীর নেই, এমন মুখোমুখি কূপ জোড়াকে বলা কি বলে পিট পেয়ার বা কূপ এলাকা। এবার আমি যদি বলি কূপ এলাকার পরে আমাদের আরেকটা সংজ্ঞা আছে পিট মেমব্রেন, পিট মেমব্রেন। ওকে, পিট মেমব্রেন মানে কি, মধ্যপদ্মার, আমাদের মনে রাখতে হবে কূপ এলাকার মধ্যপদ্মাকেই বলা হয় পিট মেমব্রেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কূপ এলাকার মধ্যপদ্মাকে বলা হয় তাহলে কূপ এলাকার মধ্যপদ্মাকে বলা হয় পিট মেমব্রেন। কূপ এলাকার মধ্যপদ্মাকে বলা হয় পিট মেমব্রেন। আমাদের এগুলো হচ্ছে সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে বা কয়ে আসে, সেটা হলো প্লাজমোডেসমাটা। আমরা প্লাজমোডেসমাটা যদি কল্পনা করি, আমরা এখানে যে চিত্রটা আছে এই চিত্রকে আমরা প্লাজমোডেসমাটা বানাতে পারবো। জাস্ট আমাদের মনে রাখতে হবে এখানে এই যে অংশটা আছে, দেখো যদি আমি এটা একদম দেখাই যে এখানে কোনো পদ্মাই নেই, তাহলে দেখো এই পদ্মা না থাকার কারণে এই দিক দিয়ে এখানে যেতে পারে বা এখান থেকে এখানে আসতে পারে। তাহলে এই যে পাশাপাশি দুটি উদ্ভিদ কোষের মধ্যে সূক্ষ্ম নলাকার ও সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপনকারী যে নালী আছে সেই নালীকেই বলা হয় প্লাজমোডেসমাটা। তাহলে এই যে
আমরা এই সূক্ষ্ম নালীকে আমরা বলছি প্লাজমোডেজমাটা, যেটি আমাদের এমসিকিউ পরীক্ষায় এবং ক নম্বরে দিয়েছে। ওকে, তাহলে সবাই আমরা একটু লিখে নিই প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা। তবে প্লাজমোডেজমাটা এটা কিন্তু বহু বচন, প্লাজমোডেজমা এক বচন। ধরে নাও তুমি গেস্টের বাসায় গেছো, তোমাকে বলা হচ্ছে যে না বাবা তুমি আজকে ভাত খেয়ে যাও, তাহলে তুমি ভাত খেতে বসবে না, কারণ খালি ভাত খেয়ে হবে না। তোমাকে যদি বলে ভাত টাত খেয়ে যাও, তাহলে অবশ্যই খেতে পারো, কারণ টাত মানে ভাতটা। তাহলে এখানে মনে রাখতে হবে টা হলো বহু বচন, মানে বাড়িতে যা আছে সব খেয়ে চলে আসবা। ওকে, দেন আবার বলে না চা খেয়ে যাও, চা খাওয়া মানে শুধু চা খাওয়া, কেউ চাটা মানে কি চায়ের সাথে যা আছে সবই খাওয়া। ওকে, আমরা চলে আসি পাশাপাশি দুইটি উদ্ভিদকোষের মধ্যে, পাশাপাশি দুইটি উদ্ভিদকোষের মধ্যে, পাশাপাশি দুইটি উদ্ভিদ কোষের মধ্যে, পাশাপাশি দুইটি উদ্ভিদকোষের মধ্যে সূক্ষ্ম নলাকার। তাহলে আমাদের মনে রাখতে হয় পাশাপাশি দুইটি উদ্ভিদকোষের মধ্যে সূক্ষ্ম নলাকার ও সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, সংযোগ স্থাপিত হয়, তাকে কি বলে? প্লাজমোডেজমাটা বলে, প্লাজমোডেজমাটা বলে। ওকে, প্লাজমোডেজমাটা বলে, যেটি এক বছরে বলা হয় প্লাজমোডেজমা। ওকে, তাহলে আমরা একটু এই সংজ্ঞাগুলো দেখলাম। এখন আমরা ভৌত গঠনটা আমরা একটু দেখার চেষ্টা করব। ভৌত গঠনের বর্ণনাটা আমরা এইভাবে লিখবো, একটু সবাই চলে আসো। এখানে আমরা দিচ্ছি হলো টপিকস, তাহলে ভৌত গঠনের এখানে আছে টপিকস, দেন এখানে আছে মধ্যপর্দা বা কোষ প্লেট, মধ্যপর্দা বা কোষ প্লেট। তাহলে মধ্যপর্দা অপর নাম কি বলতো? কোষ প্লেট। তারপর আছে প্রাথমিক প্রাচীর, এটা মনে রাখতে পারি। তারপরে আছে হলো প্রাথমিক প্রাচীরের পরে আমাদের আছে গৌণ পর্দা, ঠিক আছে, বা সেকেন্ডারি প্রাচীর আমরা বলতে পারি। তাহলে এই কথাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে চলে আসো আমাদের এখন আমরা লিখে দিব কোনটার গঠন উপাদান। ফার্স্ট আমাদের নাম্বার 1 কোষ প্রাচীরের গঠন উপাদান, মানে গঠনের জন্য কি কি উপাদান রয়েছে এটা আমরা মনে রাখতে পারি। প্রথম উপাদান আছে আমাদের সাইটোপ্লাজম। কোষ প্রাচীরের ক্ষেত্রে নিউক্লিয়াসের উভয় পাশের সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম থেকে আসে হলো ফ্র্যাগমোপ্লাস্ট, তাহলে সাইটোপ্লাজম থেকে আছে ফ্র্যাগমোপ্লাস্ট। আরেকটি রয়েছে হলো গোলগি বডি। এই গোলগি বডিতে আছে হলো পেকটিন জাতীয় ভেসিকল। তাহলে আমাদের আছে কি সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট, গোলগি বডি থেকে আছে পেকটিন জাতীয় ভেসিকল। এই দুইটা উপাদান দ্বারা তৈরি হয় কি মধ্যপর্দার পরে আমাদের আছে প্রাথমিক প্রাচীর। এটা আমরা বলবো হলো 1 নম্বরে আছে সেলুলোজ থাকে, সেলুলোজ। দেন আমাদের আছে হেমিসেলুলোজ। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ। লাস্ট আছে হলো আমাদের গ্লাইকোপ্রোটিন,
গ্লাইকোপ্রোটিন। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন আমাদের রয়েছে। দেন আমাদের লাস্ট এই তিনটা উপাদান থাকবেই এখানে গৌণ প্রাচীরের ক্ষেত্রে, এই তিনটা তো আছেই, সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন তো আছেই, সাথে আরো আছে পেকটিন, পেকটিন আছে হলো লিগনিন, লিগনিন, সুবেরিন আছে হলো ওয়াক্স। তাহলে এই ওয়াক্স মানে মোম, তাহলে এখানে জটিল কার্বোহাইড্রেট এবং হলো মোম লিপিড এগুলো সমন্বয় তৈরি হয়েছে। তার মানে এখানে এই দুইটা উপাদান দিয়ে তৈরি হয়েছে মধ্যপর্দা বা কোষ প্লেট, এই তিনটা উপাদান দিয়ে তৈরি হয়েছে প্রাথমিক প্রাচীর, এবং এই তিনটা উপাদানের সাথে আরো এগুলো যুক্ত হয়ে তৈরি হয়েছে গৌণ পর্দা। আমরা এগুলো একটু সুন্দর করে মনে রাখার চেষ্টা করব। গঠন উপাদান, তারপরে আমাদের রয়েছে হলো স্তর। আমি যদি বলি স্তর, দেখো এখানে স্তর যদি বলি প্রাচীরের স্তর, ফার্স্ট এটা হলো এক স্তর, একটি স্তর রয়েছে। দেন এখানেও কিন্তু কটা হবে স্তর, একটা স্তর থাকতে হবে। এখানে কটা স্তর থাকবে, একটি স্তর। তারপরে আবার এখানে আছে হলো তিনটি স্তর রয়েছে। ওকে, আমরা এগুলো একটু মনে রাখবো কোষ প্রাচীরের ক্ষেত্রে। তারপরে আমাদের এখানে আছে প্রাচীরের অবস্থা, প্রাচীরের যদি আমরা অবস্থা বলি তাহলে দেখব হলো এই প্রাচীর হলো এখানে অখণ্ডিত, মানে এর কোনো খণ্ড নাই। ওকে, আমরা দেখেছি একদম সকল স্থানে বিদ্যমান থাকবে, এটা হবে কি কত খণ্ডিত, এটা হবে খণ্ডিত, এটিও হবে কি খণ্ডিত। তাহলে আমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে মনে রাখবো। লাস্ট আমাদের আরেকটা স্তর আছে, দেখো আমাদের এটা পরে আমরা বলবো হলো অবস্থান, কোন প্রাচীর কোথায় অবস্থান করে। অবস্থানের মধ্যে আমরা মনে রাখবো যে এটা হলো সকল কোষে পাওয়া যায়, মধ্যপর্দা ছাড়া কোষ প্রাচীর তৈরি করা সম্ভবই না। তার মানে এটি ভাজক টিস্যু কোষে পাওয়া যায়, স্থির টিস্যু কোষে পাওয়া যায়। তাহলে আমরা বলবো সকল উদ্ভিদ কোষে পাওয়া যায়, সকল উদ্ভিদ কোষে পাওয়া যায়, সকল উদ্ভিদ কোষে। এবং আমরা এটাও কিন্তু পাওয়া যায় কোথায়, মধ্যপর্দা আছে মানে প্রাথমিক প্রাচীর থাকবে, অতএব এটা হবে সকল উদ্ভিদ কোষে, এটিও সকল উদ্ভিদ কোষে পাওয়া যায়। কিন্তু গৌণ যে প্রাচীর আছে এটি শুধুমাত্র পাওয়া যায় হলো আমাদের স্থায়ী টিস্যুর কোষে, স্থায়ী টিস্যুর কোষে। তার মানে স্থায়ী হলে গেলে আমাদের পাওয়া যায় গৌণ প্রাচীর। তবে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এই দুইটা বা তিনটা স্তর ছাড়াও আরো একটা স্তর থাকে যার নাম হলো টারসিয়ারি প্রাচীর। এই টারসিয়ারি প্রাচীর হলে উদ্ভিদের কাঠ অনেক বেশি কি হয়, শক্তিশালী হয়। ওকে, তাহলে আমরা একটু কোষ প্রাচীর ভৌত গঠন যেটা পড়লাম এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। দেন এটা আমাদের পরীক্ষায় কোথায় আসবে, এটা আমাদের পরীক্ষায় গ নম্বরে আসবে। ওকে, আমরা গ নম্বরের জন্য এই পুরাটা পড়বো। দেন পরীক্ষা যদি আসে আমাদের, তাহলে আমার লেখার সময় অবশ্যই ভৌত গঠন লেখার পরে তিনটি অংশ দিব। মধ্যপর্দা প্রথমে প্যারা আকারে লিখবো, দেন তারপরে প্রাথমিক প্রাচীর আমরা প্যারা আকারে লিখবো, তারপরে আমাদের গৌণ প্রাচীর এটি আমরা প্যারা আকারে লিখে দেবো। ওকে, তাহলে আমাদের মোটামুটি আমাদের এটা কাভার হয়ে যাবে। এখন আমরা পড়াবো হলো আমাদের রয়েছে হলো রাসায়নিক গঠন। তাহলে কোষ প্রাচীর কি আছে, রাসায়নিক গঠন। তাহলে কোষ প্রাচীরের রাসায়নিক গঠন যেটা আছে সবাই একটু দেখো। রাসায়নিক গঠনের মধ্যে আমাদের তিনটা অংশ আমরা যেভাবে পড়েছি এভাবেই দিতে হবে রাসায়নিক গঠনের মধ্যে। ফার্স্টে আমরা দিব হলো মধ্যপর্দা, কি নাম, মধ্যপর্দা। ঠিক আছে, এই মধ্যপর্দার মধ্যে আমাদের একটি উপাদান রয়েছে, উপাদানটার নাম কি পেকটিক অ্যাসিড। মধ্যপর্দা তৈরি হবে যে অ্যাসিডটা তার নাম কি পেকটিক অ্যাসিড। মধ্যপর্দা তৈরি হবে পেকটিক অ্যাসিড দ্বারা। ওকে, দেন এই পেকটিক অ্যাসিড দুই ধরনের রয়েছে, একটা হলো ক্যালসিয়াম পেকটেট, ক্যালসিয়াম
টেট, ক্যালসিয়াম পেকটেট। আরেকটি রয়েছে হলো ম্যাগনেসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট। ওকে, তাহলে দেখো আমাদের এই যে এখানে আমাদের যেটা আছে, তাহলে এটার নাম কি? পেকটিক অ্যাসিড। পরীক্ষা কিন্তু কোশ্চিন দেবে মধ্যপদটা কি দ্বারা তৈরি হয় বা উপাদান কি, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো মধ্যপদের উপাদান নাম কি? পেকটিক অ্যাসিড। এবং ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, এই দুইটা দ্বারা আমাদের কি বলতো মধ্যপদটা তৈরি হয়। এরপরে আমাদের অবশ্যই মনে রাখতে হবে হলো প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর যদি আমরা বলি প্রাথমিক প্রাচীর, এই প্রাথমিক প্রাচীরের অংশগুলো আমরা বলবো হলো তিনটা অংশ আছে। নাম্বার 1 রয়েছে সেলুলোজ। কি আছে? সেলুলোজ। সেলুলোজের রাসায়নিক উপাদান বা গঠন উপাদান আছে, রাসায়নিক গঠন যে উপাদান আছে সেটা হলো বিটা গ্লুকোজ। কি আছে? বিটা গ্লুকোজ আছে, সেলুলোজের মধ্যে আছে বিটা গ্লুকোজ। দেন 2 নম্বরে আমাদের রয়েছে আমাদের হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ। তাহলে হেমিসেলুলোজ, তাহলে আমাদের সেলুলোজ হলো বিটা গ্লুকোজ, হেমিসেলুলোজের অংশ আবার 3টা। এই যে 3টা হেমিসেলুলোজের অংশ আছে, একটা নাম আমাদের মনে রাখতে হবে হলো জাইলেন্স। দেন আমাদের মনে রাখতে হবে অ্যারাবেন্স আছে হলো জাইলেন্স, অ্যারাবেন্স এবং আছে হলো গ্ল্যাকটেন্স। তাহলে এই 3টা উপাদান দিয়ে আমাদের হেমিসেলুলোজ তৈরি হয়। এটি আমাদের অ্যাডমিশনে দিয়েছে। তাহলে বলো, আমরা যদি বলি যে একটি হেমিসেলুলোজ কয়টি উপাদান দ্বারা তৈরি হয়, তাহলে 3টি। একটি জাইলেন্স, অ্যারাবেন্স এবং গ্যালাকটেন্স। তাহলে এটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো। লাস্ট আমাদের 3 নম্বর যেটা আছে তার নাম হলো গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনের মধ্যে গ্লাইকো মানে কি? গ্লুকোজ মানে কি? কার্বোহাইড্রেট। প্লাস এই যে প্রোটিন মানে কি? পি। তার মানে গ্লাইকোপ্রোটিন মানে কি? কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন মিলে যে যৌগ তৈরি হয় তার নামে কি? গ্লাইকোপ্রোটিন। ওকে, আমরা এটা একটু ভালোভাবে মনে রাখবো। তারপরে আমাদের লাস্ট যেটা আছে গৌণ পদ্মা। এই যে গৌণ পদ্মা বা সেকেন্ডারি প্রাচীরের মধ্যে আমাদের উপাদানগুলো আগে যা পড়াইছি ওভাবে আমরা লিখে দিব। তাহলে কি আছে? সেলুলোজ আছে, সেলুলোজ। তারপরে আমাদের মনে রাখতে হবে হলো হেমিসেলুলোজ। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ। তারপরে আমরা মনে রাখবো হলো গ্লাইকোপ্রোটিন রয়েছে। দেন আমরা এরপরে আরো বলতে পারি যে পেকটিন। তারপরে আছে আমাদের লিগনিন। দেন আমাদের আছে কি বলতো? সুবেরিন। এবং আমরা বলতে পারি এখানে আছে ওয়াক্স। এটা আমরা একবার লিখে দিয়েছি। এগুলোই রাসায়নিক উপাদান এবং এগুলোর সমন্বয়ে আমাদের কি তৈরি হয়? গৌণ প্রাচীর তৈরি হয়। এরপরে আমরা যদি এখান থেকে যদি বলি যে কোশ্চিনগুলো কি দিতে পারে বেশি, আমি তোমাদের অনুরোধ করব যে এই জিনিসটা একটু ভালোভাবে পড়বে। এটা এমসিকিউতে আসবে এই নামটা। আর আরো একটা কোশ্চিন হবে হলো পেকটিক অ্যাসিড। এখান থেকে এই 2টা এমসিকিউ এর বাইরে এখান থেকে এমসিকিউ আসার কথা না। এখন আমরা পড়াবো হলো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন, যেখানে একটা লাইন লিখে দিব। এই একটা লাইন থেকে আমাদের অ্যাডমিশন ও একাডেমিকে ব্যাপক পরিমাণ কোশ্চিন দিয়েছে এবং এখানে এই কোশ্চেনের পরিমাণ প্রায় 25-এর অধিক, শুধুমাত্র একটা লাইন থেকে রিপিট হয়েছে অনেকবার। এখন আমরা চলে আসি কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের কি আছে? সূক্ষ্ম গঠন। তাহলে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন যদি আমরা বলি, তাহলে এই যে সূক্ষ্ম গঠনের আমাদের একটা লাইন আছে। প্রথমে আমরা
এখানে বলবো এই লাইনের মধ্যে আছে হলো একটা অংশ যার নাম হলো বিটা গ্লুকোজ। তাহলে এই যে বিটা গ্লুকোজ তৈরি হলো, তোমরা কি জানো যে এই বিটা গ্লুকোজ মিলে একটা উপাদান তৈরি হবে, মানে অসংখ্য বিটা গ্লুকোজ, অসংখ্য বিটা গ্লুকোজ মিলে তৈরি হবে সেলুলোজ। কি নাম তৈরি হবে? সেলুলোজ। অসংখ্য বিটা গ্লুকোজ মিলে তৈরি হবে সেলুলোজ। এই সেলুলোজকে আমরা কি নামে ডাকি? এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হলো কোষ প্রাচীরের প্রধান উপাদান। কি বলা হয়? প্রধান উপাদান বলা হয়, একে বলা হয় প্রধান উপাদান। ঠিক আছে, তাহলে সেলুলোজকে বলা হয় কোষ প্রাচীরের কি প্রধান উপাদান। এখন এই যে সেলুলোজ আছে, সেলুলোজ যদি 100টি হয়, 100টি সেলুলোজ হয়, তাহলে আমাদের যে উপাদান তৈরি করবে তার নাম মাইসেলি। মাইসেলি। এই মাইসেলিকে বলা হয় ক্ষুদ্রতম একক। কি বলা হয়? মাইসেলিকে বলা হয় ক্ষুদ্রতম একক। আমরা এটা মনে রাখবো। দেন মাইসেলিকে আমাদের বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। এবার মাইসেলি যদি 20টি হয়, এমন এই যে মাইসেলি 20টা আছে, এই 20টা মাইসেলি মেলে তৈরি হবে একটি উপাদান যার নাম হলো মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল। ওকে, তাহলে আমরা এখানে মনে রাখবো কোষ প্রাচীরের এই যে ক্ষেত্রে একদম ক্ষুদ্রতম উপাদান হলো আমাদের বিটা গ্লুকোজ। বিটা গ্লুকোজ মিলে তৈরি হবে সেলুলোজ, যাকে বলা হয় প্রধান উপাদান। এমন 100টি সেলুলোজ মিলে তৈরি হবে একটি মাইসেলি, যাকে বলে ক্ষুদ্রতম একক। দেন এরকম 20টা মাইসেলি মিলে তৈরি হবে একটি মাইক্রোফাইব্রিল, যাকে বলা হয় মুখ্য গঠনমূলক একক। মুখ্য গঠনমূলক একক। ঠিক আছে, দেন এখানে আবার 250টি আমাদের হবে, 250টি মাইক্রোফাইব্রিল মেলে একটি তৈরি হবে ম্যাক্রোফাইব্রিল। কি বলা হবে? ম্যাক্রোফাইব্রিল। ওকে, ম্যাক্রোফাইব্রিল। এখানে আমরা মনে রাখবো এটাকে বলা হয় গঠনের মূল একক। গঠনের মূল একক, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা একটু এই কথাগুলো ভালোভাবে মনে রাখবো। এই লাইন থেকে যদি বলা হয় যে কোনটা বেশি বার দিয়েছে, তাহলে আমি একটু তোমাদের ইন্ডিকেট করে দিই। কোষ প্রাচীরের প্রধান উপাদানের নাম কি? সেলুলোজ। এই কোশ্চেনটা দিবে। ক্ষুদ্রতম এককের নাম কি? ক্ষুদ্রতম একক। তাহলে আমরা বলবো হলো মাইসেলি। এবং এই হিসাবটা আমাদের পরীক্ষা দিয়েছে যে একটি মাইক্রোফাইব্রিল তৈরি করতে কতটি সেলুলোজ প্রয়োজন হয়। তাহলে আমরা মনে রাখবো হলো 100টি সেলুলোজ মিলে মাইসেলি, এমন 20টি মিলে একটা মাইক্রোফাইব্রিল। তার মানে 100 গুণন 20, তাহলে হবে 2000টি। ওকে, উত্তর হবে কত? 2000টি। এবার আমরা একটা অংশ বলবো, সেটা হলো কোষ প্রাচীরের কাজ বললে আমাদের কোষ প্রাচীরের অংশ শেষ। তাহলে আমাদের একটু জাস্ট ছোট করে আমরা মনে রাখি কোষ প্রাচীরের কাজ। একটু দেখো, প্রথমে কোষ প্রাচীর কি করে? কোষের কাঠামো প্রদান। কি করে? কোষের কাঠামো প্রদান। ঠিক আছে, কাঠামো প্রদান করে। ঠিক আছে, কোষ প্রাচীর কোষের কাঠামো প্রদান করে। দেন 2 নম্বরে আমরা বলতে পারি কোষের দৃঢ়তা ও শক্তি প্রদান। ঠিক আছে, দৃঢ়তা ও শক্তি প্রদান করে। দেন আমরা 3 নম্বরে বলতে পারি আমাদের কাঠামো প্রদান, দৃঢ়তা প্রদান, বাইরের আঘাত থেকে রক্ষা। বাইরের আঘাত থেকে রক্ষা, এটি হবে আমাদের কোষ প্রাচীরের কি বলতো কাজ। দেন আমাদের প্রয়োজনীয় উপাদান কি হবে? বিনিময় হবে। প্রয়োজনীয় উপাদান বিনিময়। তার মানে কিছু উপাদান ভিতরে আসবে, কিছু উপাদান কি বলতো ভিতর থেকে বাইরে যাবে।
লাস্ট, পাশাপাশি কোষকে পৃথক করে, মানে উদ্ভিদ যে কোষ আছে না, তাহলে পাশাপাশি কোষকে পৃথক করে, পাশাপাশি কোষকে পাশাপাশি কোষকে কি করে, পৃথক করে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে পাশাপাশি কোষকে পৃথক করে, এটা আমাদের মনে রাখা দরকার। তাহলে আমরা আজকে শিখলাম কোষ প্রাচীর। তোমরা যদি এই অংশগুলো ভালোভাবে পড়ো, আশা করা যায় একাডেমিক এবং অ্যাডমিশন এর বাইরে কোনো কোশ্চেন হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।